ট্রাম্পের যদি শেষ কথাটি একটু আমরা ধরি, সেটি হচ্ছে যে ইরান যুদ্ধে যদি রাশিয়া এবং চীন জড়িয়ে পড়ে তাহলে এক ধরনের হুঁশিয়ারি ট্রাম্প দিয়েছেন। অর্থাৎ ট্রাম্প মনে করছেন রাশিয়া এবং চীন ইরানের সাথে যুদ্ধে জড়িয়ে পড়ছে। তা না হলে তো আসলে এই হুঁশিয়ারি তার দেওয়ার কথা না। যদি তাই সত্য হয় তাহলে আসলে যুদ্ধটা এখন কি তৃতীয় বিশ্বযুদ্ধের মতো অবস্থানে চলে যাচ্ছে? আমরা কি সেটা বলতে পারবো এখনই নাকি? জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ট্রাম্পের কথার মধ্যে আসলে কোন ধরনের ইমব্যালেন্স কথাবার্তা বলে এবং আমেরিকান প্রেসিডেন্টের মধ্যে ট্রাম্প এমন একটা উন্মাদ প্রেসিডেন্ট যে সবসময় এই ধরনের কথাবার্তা বলে খুব ফ্লাকচুয়েটিং কথাবার্তা যেগুলো আপনার ইন্টারন্যাশনাল পলিটিক্স এর জন্য খুবই আপনার মিসম্যাচিং স্পেস বলে এগুলোকে। ট্রাম্প যে ধরনের স্টেটমেন্ট দিয়েছেন সেটা হলো যে চায়না এবং রাশিয়া এই যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করবে না। এটা একদম হলো যে ইউনিভার্সাল ট্রুথ। চায়না এখানে যুদ্ধে অংশগ্রহণ করবে না ইন এ সেন্স। একটা হলো যে আপনার পার্টিসিপেটরি অ্যাক্টর আর একটা হচ্ছে ডাইরেক্ট ইনভলভমেন্ট ইন দ্য ওয়ার। চায়না এখানে একটা পার্টিসিপেটরি অ্যাক্টর হিসেবে ভূমিকা পালন করছে এবং করবে। অর্থাৎ ইরানকে অস্ত্র এবং ইকোনমি দিয়ে সহযোগিতা করবে চায়না, বিকজ চায়না হ্যাভ ইটস ওন ইন্টারেস্ট ইন দ্য মিডল ইস্ট জিওপলিটিক্স। মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে চায়নার একটা অংশগ্রহণ দরকার, পার্টিসিপেশন দরকার, এবং সেটাই চায়না করবে এই যুদ্ধের মাধ্যমে। আর রাশিয়ার সাথে ইরানের বৈদেশিক সম্পর্ক অনেক প্রাচীন এবং খুবই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, এবং রাশিয়া 1990 সালের পরে বেসিক্যালি কন্টেস্ট করে আমেরিকান ওয়ার্ল্ড অর্ডার বা আমেরিকান ওয়ার্ল্ড সিস্টেমটাকে, এবং রাশিয়া এই যুদ্ধের মধ্যে সরাসরি অংশগ্রহণ করবে না, কারণ রাশিয়ার একটা ফ্রন্টে যুদ্ধ চলছে। সেটা হচ্ছে আপনারা জানেন যে ইউক্রেন যুদ্ধ। ইউক্রেন যুদ্ধে রাশিয়া এখন পর্যন্ত কোনো ডিসিসিভ বা ফাইনাল ডিসিশনে আসতে পারে নাই। সুতরাং একটা যুদ্ধ চলাকালীন অবস্থায় আরেকটা যুদ্ধের মধ্যে রাশিয়া জড়িয়ে পড়বে এটা বলা যাচ্ছে না, এবং এটা বলাটা সমীচীন না। এবং রাশিয়া আপনার এখানেও একটা পার্টিসিপেটরি অ্যাক্টর হিসেবে থাকবে, অর্থাৎ রাশিয়া ইরানকে মিলিটারি ওয়েপন দিয়ে সাহায্য করবে, বিকজ মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলোর মধ্যে রাশিয়া এক ধরনের প্রচ্ছন্ন প্রভাব রাখতে চায়, এবং সেই রাখতে গিয়ে ইরানকে রাশিয়া তার এক নাম্বার বন্ধু রাষ্ট্র মনে করে এই মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলোর মধ্যে। চায়নার অবস্থা তো তাই। তার মানে হচ্ছে যে এখানে ইরানের যুদ্ধে সরাসরি চায়না এবং রাশিয়া যুদ্ধে অংশগ্রহণ করবে না, এবং এখান থেকে তৃতীয় যুদ্ধ হওয়ার সম্ভাবনাটা অনেকটা ক্ষীণ। কিন্তু এখানে একটা রিজিওনাল ওয়ার কনস্ট্রাকশন হচ্ছে, আপনার রিজিওনাল অ্যাক্টর হিসেবে ইরানের আবির্ভাব ঘটছে। এবং আপনি জানবেন যে আজকে হুতি সৌদি আরবে যে মিসাইল অ্যাটাক করেছে, দ্যাট ইজ ভেরি আপনার খুবই তীব্র অ্যাটাক, এবং সৌদি আরব সরকারকে ইরান সরকার এক ধরনের মেসেজ দিচ্ছে, বিকজ ট্রাম্প ঘোষণা দিয়েছেন যে সৌদি আরবে পারমাণবিক কর্মসূচি পালন করার জন্য আমেরিকা সৌদি আরবের সাথে এক ধরনের চুক্তি করবে। দ্যাট ইজ অলসো থ্রেট ফর মিডল ইস্ট, বিকজ মিডল ইস্টের সবচেয়ে বড় আপনার ইউএস প্রো ইউএস কান্ট্রি হলো সৌদি আরব। এখানে কোনো রাজনীতি নেই, এখানে কোনো গণতন্ত্র নেই, একটা রাজতান্ত্রিক সরকার ব্যবস্থা এখানে আছে, এবং এই রাজতান্ত্রিক সরকারটা হচ্ছে একটা পাপিট গভর্নমেন্ট, এবং এরা প্রো ইসরায়েল এবং প্রো আমেরিকান। এবং আপনি দেখবেন যে এই সৌদি আরবকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বেশি পরিমাণে মুসলিম হত্যাকাণ্ডগুলো হয়েছে। সৌদি আরব এখানে কোনো ধরনের রেসপন্স করে না। সৌদি আরব হ্যাভ নো ইন্টেনশন, সৌদি আরবের কোনো ইন্টেনশন নাই এই আপনার মিডল ইস্ট ক্রাইসিস সলভের জন্য। কিন্তু সুতরাং এমন একটা মধ্যপ্রাচ্যের রাষ্ট্রকে দেশগুলোর অথবা সৌদি আরবের এই নীরব ভূমিকার কারণে যে ধরনের হামলা আমরা দেখছি, যে যখন ইরানও পাল্টা হামলা চালাচ্ছে সেখানে, এবং মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করেই তারা হামলা চালাচ্ছে যদিও, কিন্তু এর ফলে আমরা অন্ততপক্ষে আমাদের দেশ থেকে যেটা আমরা দেখি যে সেখানে অনেক আমাদের যেহেতু প্রবাসী শ্রমিকরা থাকেন, প্রবাসীরা থাকেন, সেখানে এক ধরনের আর্থিক সংকটের পাশাপাশি কাজের কর্মসংস্থানের একটি বলা যায় হুমকির মধ্যে আসলে তারা পড়তে যাচ্ছেন। সালাউদ্দিন রাব্বি, এই বিষয়টা মাথায় রেখে সরকার বারবারই বিকল্পের কথা বলে, কিন্তু আপনার কাছে কি মনে হয় সারা বিশ্বে এই ধরনের অস্থিরতার ভেতরে আসলে কি কোনো বিকল্পর সুযোগ আছে? দেখুন, এই যুদ্ধের প্রভাব শুধুমাত্র ওই প্রবাসে পড়ছে বিষয়টা এরকম নয়, বাংলাদেশের বাজারেও কিন্তু প্রভাব পড়ছে। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে তেলের মূল্য মানে বিশ্ববাজারে বৃদ্ধি পেয়েছে। সরকার বলছে মূল্য বৃদ্ধি করবে না, কিন্তু বৃদ্ধি না করলেও বাংলাদেশের অর্থনীতিতে এটার প্রভাব পড়ছে। তাকে
বাড়তি ভর্তুকি দিতে হচ্ছে সরকারকে। এই ভর্তুকি দিতে গিয়ে অন্যান্য অর্থনীতির অন্যান্য সূচকের উপর এটার একটা ইম্প্যাক্ট তৈরি হচ্ছে এবং আলটিমেটলি যদি বৃদ্ধি করেও সেটাতে মানে আশ্চর্য হওয়ার কিছু নাই, কারণ সরকার বাধ্য হয়তো একসময় তেলের মূল্য বৃদ্ধি করতে হবে সরকারকে। এই জন্য আমি মনে করি বাংলাদেশের শ্রমবাজারের বিকল্প রাস্তা খোঁজাটা এখন একটা খুব জরুরি হয়ে দাঁড়িয়েছে। আর আমি মনে করি ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধে আরেকটা চিন্তা সবসময় যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের কাজ করে, সেটা হলো মধ্যপ্রাচ্যে সবসময় একটা অস্থিরতা ধরে রাখা। এটা তাদের জন্য কয়েক দিক থেকে মানে তাদের জন্য লাভজনক। একটা হলো অস্ত্র ব্যবসা, এটা বিরাট লাভজনক। আর একই সাথে এই যে তেলের বাজার, এটাও কিন্তু এর মধ্য দিয়ে আমি মনে করি যে তাদের নিয়ন্ত্রণে রাখে। এটাকে কেন্দ্র করে নানা ধরনের ব্যবসা তাদের পরিচালিত হয়। সুতরাং মানে এইটা একটা উদ্যোগ বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী নিতে পারে, সেটা হলো মুসলিমদের কমিউনিটিটাকে তার পিতা জিয়াউর রহমান সেভাবে ঐক্যবদ্ধ করার যে চেষ্টা করেছিলেন, সেই চেষ্টার মধ্য দিয়ে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে যদি চেষ্টা করতে পারে, এটা বাংলাদেশের সম্মানের জায়গাটা, বাংলাদেশের যে স্ট্যাটাস, সেই জায়গাটা আর একটু সমৃদ্ধ করবে বলে আমি মনে করি। দেখুন, ইরান এবং যুক্তরাষ্ট্র হামলা মানে শিকার হচ্ছে, পরস্পর হামলার শিকার হচ্ছে। আলটিমেটলি যুক্তরাষ্ট্র কিন্তু সামান্য ক্ষতিও হচ্ছে না, ক্ষতি হচ্ছে কার? কুয়েতের, ক্ষতি হচ্ছে কার? জর্ডানের, ক্ষতি হচ্ছে যার মানে হুতিরা আক্রমণ করছে সৌদি আরবের মানে তেল ট্যাঙ্কার। তাহলে মুসলিম দেশগুলো পরস্পরের মধ্যে বিবাদে জড়িয়েছে, হামলার শিকার হয়েছে নানাভাবে, এবং বাধ্য হয়েই এই মুসলিম কমিউনিটির বিরুদ্ধে আরেকটার বিরুদ্ধে দাঁড়াইতে বাধ্য হচ্ছে। এইটাই তো তাদের, আমি মনে করি যে মানে সুপ্রিম পলিসি, যে তারা অন্তর্কন্দরের মধ্য দিয়ে এই মুসলিম কমিউনিটিকে বিশ্ব বাজারে বা মার্কেটে একটা অস্থিরতার মধ্যে রাখা, দুর্বলতার মধ্যে রাখা। এটা আমি মনে করি যুদ্ধে তারা বিজয়ী ধরতে না পারলে এই জায়গায় তারা একটা সফলতার মধ্যে আছে। সুতরাং এটা উত্তরণ করার জন্য পৃথিবীর যে কোনো মুসলিম কান্ট্রি একটা ভালো ভূমিকা রাখতে পারে। আমরা অবশ্যই আমরা আসলে সেই প্রত্যাশা রাখি। ধন্যবাদ সালাউদ্দিন আইয়ুবী, এবং একই সাথে অধ্যাপক ডক্টর আনিসুর রহমান, আপনাকেও ধন্যবাদ।